সন্ধে ৭টায় রান্নাঘরে দাঁড়িয়ে ৩২ বছরের মীরা নিজের জন্য কফি বানাচ্ছিল, কিন্তু তার মনোযোগ কফির চেয়ে বেশি তার মোবাইলের স্ক্রিনে ছিল। ইনস্টাগ্রামে তার বান্ধবী শ্বেতা মালদ্বীপের ছবি পোস্ট করেছে। নীল সমুদ্র, চারদিকে অপূর্ব দৃশ্য এবং হাতে ককটেল নিয়ে একটা উদাসীন হাসি। মীরা ছবিটা জুম করে তার মহার্ঘ ডিজাইনার ড্রেসকে নিচ থেকে ওপরে পর্যন্ত দেখতে লাগল, কিন্তু চোখ তার মুখে আটকে গেল। তার মুখে অসাধারণ উজ্জ্বলতা ছিল এবং চোখে ঝকঝকানি, স্বাধীনতার ঝকঝকানি। একটা বেদনাদায়ক গভীর শ্বাস মীরার বুক থেকে বেরিয়ে এলো। সে তার জীবনের কথা ভাবল। সকাল ৬টায় অ্যালার্ম, বাচ্চার টিফিন, স্বামীর নাস্তা এবং তারপর শাশুড়ির কখনো শেষ না হওয়া চাহিদা। তাকে মনে হলো যেন তার পৃথিবী এই ৩ বিঘতের ফ্ল্যাটের ভিতরেই সীমাবদ্ধ হয়ে গেছে। কোথায় মালদ্বীপ আর প্যারিস, আর কোথায় তার এই শ্বাসরুদ্ধকর জীবন, যেখানে তার শাশুড়ি সাবিত্রী দেবী গত ৫ মাস ধরে বিছানায় শয্যাশায়ী। জ্বালা তার হৃদয়ে বিষের মতো ছড়িয়ে পড়ছিল। ঠিক তখনই পিছন থেকে একটা নিষ্পাপ কণ্ঠস্বর এলো। তার ৭ বছরের ছেলে রোহন দাঁড়িয়েছিল। মা, দাদিকে খিদে পেয়েছে। এই বাক্যটা সেই বিষের জন্য একটা স্ফুলিঙ্গের কাজ করল। মোবাইলের স্ক্রিনে হাসতে থাকা শ্বেতার ছবি এবং তার কানে ছেলের শব্দ দুটো মিলে একটা বিস্ফোরণ তৈরি করল, যাতে রোহন ভয় পেয়ে দৌড়ে চলে গেল। ঠিক সেই মুহূর্তে ৩৪ বছরের সমীর অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়িতে প্রবেশ করল। বাড়ির পরিবেশ বোঝার জন্য তাকে ১ সেকেন্ডও লাগল না। মীরা, কি হয়েছে? রোহন কেন কাঁদছে? সমীর সাহস করে জিজ্ঞাসা করল। তখন মীরা তাকে জ্বলন্ত দৃষ্টিতে দেখল। ওই হয়েছে, যাই বাড়িতে প্রতিদিন হয় সমীর। তোমার মা সে বলল, আমি আমার বান্ধবীদের ছবি দেখি, কেউ কোথাও ঘুরছে, কেউ পার্টি উপভোগ করছে, সবাই নিজের জীবন নিজের মতো করে জীবনযাপন করছে। আর আমি এখানে তোমার মায়ের সেবায় আমার যৌবন নষ্ট করছি। সমীর হাত মুখ ধুয়ে ডাল চাপালো, আটা মাখল, দুটো নরম রুটি সেঁকল, কোটরিতে গরম ডাল ঢেলে তার মায়ের ঘরের দিকে চলল। সাবিত্রী দেবীর ঘর বাড়ির সবচেয়ে অন্ধকার কোণে ছিল। কোনোকালে সেই ঘর বাড়ির স্টোররুম ছিল। মীরার যুক্তির সামনে তার একটা চলেনি। সমীর, বোঝো, মাজিকে এখন আর বেশি জায়গার কি দরকার? শুধু একটা বিছানাই তো লাগবে, আর তাছাড়া তাকে শান্তি মিলবে। তারপর ৫ মাস আগে সাবিত্রী দেবী বাথরুমে পিছলে পড়ে গিয়েছিলেন। হালকা ফ্র্যাকচার হয়েছিল। সমীর ভিতর এসে বলল। সাবিত্রী দেবীর ম্লান চোখে ছেলেকে দেখে একটা ঝকঝকানি এলো। এসে গেছিস বাবা? সমীর মাকে সাহায্য করে তুলল এবং নিজের হাতে প্রথম গ্রাস খাওয়ালো। মায়ের চোখে অশ্রু ছিল, আনন্দের বা হয়তো অসহায়ত্বের। সমীর অপরাধ বোধে চোখ মেলাতে পারছিল না। মাকে খাওয়ানোর পর সে বাইরে এসে মীরা, রোহন এবং নিজের জন্য খাবার বানালো। সেই রাতে বাড়িতে একটা অদ্ভুত নীরবতা ছিল। মীরা খাবার খায়নি। সমীর মনে করল যে সে পরিস্থিতি সামলে নিয়েছে, হয়তো সকাল পর্যন্ত মীরার রাগ শান্ত হয়ে যাবে, কিন্তু সে ভুল ছিল। মীরা চুপচাপ নিজের বিছানায় শুয়ে সেই অন্ধকারে ছাদের দিকে তাকিয়েছিল। সমীরের এই ভালোবাসা এবং যত্ন তাকে আরও বেশি খোঁচা দিচ্ছিল। বন্ধুদের সাথে পার্টি, শপিং, ঘোরাঘুরি, এসব এই বুড়ি অসহায় মহিলার কারণে শেষ হয়ে গেছে। পরের দিন যেমন সমীর অফিস থেকে বাড়ি এলো, মীরা নিজের ল্যাপটপ নিয়ে তার পাশে বসল। সে তা খুলে সমীরের দিকে ঘুরিয়ে দিল। স্ক্রিনে একটা ওয়েবসাইট খোলা ছিল, স্বর্গধাম। ওয়েবসাইটে হাসতে থাকা বৃদ্ধদের ছবি ছিল, যারা সবুজ লনে দাবা খেলছে, যোগা করছে। আধুনিক কক্ষ এবং অসাধারণ সুবিধার ছড়াছড়ি। এটা দেখো সমীর, মীরা বলল। তখন সমীর বলল, এটা কি বৃদ্ধাশ্রম? এটা আমাকে কেন দেখাচ্ছ? ঠিক বুঝেছে তোমার, এটা কোনো সাধারণ বৃদ্ধাশ্রম নয়। মীরা একজন সেলস উইমেনের মতো বলতে শুরু করল। এটা একটা লাক্সারি রিটায়ারমেন্ট হোম। 5 স্টার সুবিধা, 24 ঘন্টা ডাক্তার এবং নার্স, ফিজিওথেরাপি, সৎসঙ্গ, যোগা ক্লাস। মাজি, এখানে বাড়ির চেয়েও বেশি ভালো লাগবে। তার বয়সের লোক মিলবে, তাহলে তার মনও লেগে থাকবে। সমীর ঘৃণায় ল্যাপটপটা দূরে সরিয়ে দিল। মীরা, তুমি হুঁশে আছো তো? নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই? লোকে কি বলবে? সে আমার মা। এই বাড়িতে আমার ওপর তার অধিকার আছে। লোক? লোকের কি আছে সমীর? তারা আমাদের জীবনযাপন করতে আসে না। মীরা তৎক্ষণাৎ উত্তর দিল। সেখানে তার মতো আরও লোক থাকবে, ডাক্তার থাকবে, নার্স থাকবে, তার ভালো যত্ন হবে। আমরা দুজনেই চাকরি করি, রোহনের পড়াশোনা আছে। বাস্তববাদী হও সমীর। তুমি কি তার ভালো যত্ন করতে পারছো? তুমি সারাদিন অফিসে থাকো, আমিও কাজ করি। আমরা তাকে কি দিচ্ছি? একাকিত্ব। এটা কি ঠিক? সমীর চুপ করে রইল। এই শেষ যুক্তিটা তীরের মতো সমীরের হৃদয়ে বিঁধল। তার প্রতিরোধ দুর্বল হয়ে পড়তে লাগল। আমি আমি ভেবে দেখব, সমীর অবশেষে বলল, এবং সেখান থেকে উঠে বাইরে বারান্দায় চলে গেল। 7 বছরের রোহন, সে তার দাদির সাথে অত্যন্ত ভালোবাসে। স্কুল থেকে ফিরে তার প্রথম কাজ দাদির ঘরে যাওয়া।
সে তাকে তার সারাদিনের কথা বলে, তার ড্রয়িং দেখায়। সাবিত্রী দেবীর ম্লান জীবনে রোহণী একমাত্র আলো ছিল। সে তার সব কষ্ট ভুলে নাতির তোতলা কথায় হারিয়ে যেত। এটা দেখে মীরা জ্বলে পুড়ে যেত। তাকে মনে হতো যেন তার শাশুড়ি তার ছেলেকে তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। তাকে এও ভয় ছিল যে রোহন বড় হয়ে তার দাদির পক্ষে দাঁড়াতে পারে। তাই এই সিদ্ধান্তকে কার্যকর করতে তাড়াতাড়ি করা জরুরি ছিল। এক রাতে যখন রোহন ঘুমিয়ে পড়ল, মীরা এবং সমীর বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিল। মীরা স্বর্গধামে ফোন করে সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করল। পরের সপ্তাহের দিন নির্ধারিত হয়ে গেল। সমীর কাঁপতে থাকা হাতে ফোন রাখল। তার হৃদয়ে একটা ভারী বোঝা ছিল। সে মীরার দিকে তাকালো, যে তার মেকআপ সাফ করছিল, যেন কিছুই হয়নি। মীরা, আমরা ঠিক করছি তো? মীরা আয়নায় তাকে দেখে একটা ভান করা হাসি দিয়ে বলল, একদম ঠিক সমীর, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। মাঝি খুশি থাকবেন এবং আমরাও। এই কথা তারা সাবিত্রী দেবীকে বলেনি, কিন্তু সাবিত্রী দেবীও তার দীর্ঘ জীবনে পৃথিবীর অনেক রং দেখেছেন। গত কয়েকদিন ধরে বাড়িতে যে অদ্ভুত নীরবতা এবং টেনশন ছিল তা তিনি অনুভব করছিলেন। তাকে কোনো অশুভের আভাস পেতে শুরু করেছে। এক দুপুরে যখন মীরা কোনো কাজে বাইরে গিয়েছিল, সাবিত্রী দেবী সাহস করে সমীরকে তার কাছে ডাকলেন। সমীর যখন তার বিছানার পাশে বসল, তখন সে তার মায়ের চোখে তাকানোর সাহস করতে পারল না। সে মেঝের দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার বাবা? সাবিত্রী দেবী তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন। কয়েকদিন ধরে খুব অস্থির লাগছে। সব ঠিক তো? সমীরের গলা ভারী হয়ে এলো। সে কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। দেখ, আমি তোর মা, তোর মুখের এক একটা বুলি রেখা পড়তে পারি। বল, তোর হৃদয়ে কি বোঝা? সমীর ভেঙে পড়ল। সে তার মাথা তার মায়ের কোলে রাখল এবং শিশুর মতো কাঁদতে লাগল। মা, আমাকে ক্ষমা করো। মীরা বলে যে আমরা তোমার যত্ন ঠিকমতো করতে পারছি না। সে বলছিল যে, সাবিত্রী দেবী তার কথা শেষ করলেন যে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। তাই তো? সমীর অবাক হয়ে মাথা তুলল। তোমাকে তোমাকে কি করে জানা? সাবিত্রী দেবীর চোখ থেকে। সাবিত্রী দেবী বললেন, আমি এই বাড়িকে নিজের রক্ত ঘামে সিঞ্চিত করেছি, নিজের সব ইচ্ছাকে মেরে তোমার প্রতিটি খায়েশ পূর্ণ করেছি। কি এই জন্য যে একদিন তুমি আমাকে এই বাড়ি থেকেই বের করে দিবে? সমীর অপরাধবোধে গলে যাচ্ছিল। বাবা, আমি আর বেশি দিনের মেহমান নই। যতটা শ্বাস বাকি আছে নিজের পরিবারের মাঝে, নিজের নাতির মুখ দেখতে দেখতে নিতে চাই। আমাকে সেই অজানা জায়গায় পাঠিও না। আমি এই বাড়ির এক কোণে পড়ে থাকব, কাউকে কোনো কষ্ট দিব না। শুধু আমাকে আমার শিকড় থেকে উপড়ে ফেলো না। সাবিত্রী দেবীর হাত জোড়া হয়ে গেল। এক মা নিজের ছেলের সামনে গিরগির করছিল। ঠিক সেই সময় ৭ বছরের রোহন, যে স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল, দরজায় দাঁড়িয়ে এসব শুনছিল। বৃদ্ধাশ্রম, সে এই শব্দটা তার কোনো গল্পের বইয়ে পড়েছে। সেই জায়গা যেখানে বুড়োদের ছেড়ে দেওয়া হয়। এটা শুনে তার নিষ্পাপ হৃদয় কেঁপে উঠল। কি, তার প্রিয় দাদি তাকে ছেড়ে চলে যাবেন? সে দৌড়ে ভিতরে এসে তার দাদির সাথে লেগে গেল। না দাদি, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে যেতে দিব না। সে জোরে জোরে কাঁদতে লাগল। সাবিত্রী দেবী তার নাতিকে বুকে জড়িয়ে নিলেন। তার অশ্রু এখন থামার নাম নিচ্ছিল না। দাদি, মা এবং নাতির অশ্রু মিলে সমীরের অপরাধবোধকে আরও গভীর করল। তাকে মনে হলো যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। সেই সন্ধ্যায় যখন মীরা বাড়ি ফিরল, তখন সমীর সাহস করে বলল, মীরা, আমি এটা করতে পারবো না। মা কোথাও যাবেন না, এটা তারও বাড়ি। মীরা যখন রোহনের ফোলা চোখ এবং সমীরের দৃঢ় মুখ দেখল, তখন সে বুঝল কি হয়েছে, কিন্তু সে হার মানার মধ্যে ছিল না। সেই রাতে সে কোনো তর্ক করল না। সে একটা আরও বিপজ্জনক অস্ত্র ব্যবহার করল, নীরবতা। সে সমীরের সাথে কথা বলা বন্ধ করে দিল। বাড়িতে এমন থাকতে লাগল যেন সে কোনো অপরিচিত। সে খাওয়া দাওয়া ছেড়ে দিল। এই আবেগীয় নির্যাতন সমীরের দৃঢ় সংকল্প ভাঙার জন্য যথেষ্ট ছিল। দুদিন পর সমীর হার মানল। সে নিজেকে এবং তার মাকে ধোঁকা দিয়ে বলল, ঠিক আছে মীরা, যা তুমি বলো, কিন্তু আমরা শুধু কয়েক দিনের জন্য তাকে সেখানে পাঠাচ্ছি। একবার পরিবেশ বদলে যাবে, তখন আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসব। মীরা মনে মনে হাসল। সে জানত যে যে একবার যায় সে ফিরে আসে না। আবেদন অগ্রাহ্য করা হলো। এক ছেলে তার অসহায় মায়ের নয়, বরং তার জেদি স্ত্রী তারা সকালে নাহা ধুয়ে তার সেই শাড়ি পরলেন যা তার স্বামীর খুব পছন্দ ছিল। তারা তার সব গয়না খুলে একটা ডিব্বিতে রাখলেন। মীরা একটা ছোট ব্যাগ তৈরি করল, যাতে তার কিছু কাপড় এবং প্রয়োজনীয় জিনিস ছিল। সে এমন আচরণ করছিল যেন কিছু বিশেষ নয়, শুধু মাঝি কয়েকদিনের জন্য ছুটিতে যাচ্ছেন। কিন্তু তার চোখে চওড়া এবং হাতের অস্থিরতা
তার উদ্বেগ প্রকাশ করছিল। সমীরের অবস্থা সবচেয়ে খারাপ ছিল। সে তার মায়ের সাথে চোখ মেলাতে পারছিল না। সে বারবার ঘড়ি দেখছিল, চাইছিল যে এসব তাড়াতাড়ি শেষ হয়ে যাক। সাবিত্রী দেবী কিছু বললেন না। তারা শুধু একবার তার ঘরকে, সেই বাড়ির দেয়ালকে, সেই মন্দিরকে যেখানে তিনি প্রতিদিন পূজা করতেন, পুরোপুরি দেখে নিলেন। তার শান্ত চোখে বিদায়ের এক গভীর দুঃখ ছিল। যখন তারা যাওয়ার জন্য প্রস্তুত হল, রোহন যে এখনো পর্যন্ত চুপচাপ সব দেখছিল, হঠাৎ দৌড়ে তার দাদির পায়ে লেগে গেল। দাদি, যেও না, প্লিজ যেও না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তার চিৎকার বাড়ির নীরবতা ছিঁড়ে ফেলল। মীরা তাকে টেনে আলাদা করার চেষ্টা করল। রোহন, জিদ করিস না, দাদি শুধু কয়েকদিনের জন্য যাচ্ছেন, তারপর ফিরে আসবেন। না, তুমি মিথ্যে বলছো, তুমি দাদিকে চিরকালের জন্য পাঠাচ্ছ। শিশু সত্য জানত, তার নিষ্পাপ চোখ সেই ষড়যন্ত্র পড়ে ফেলেছে যা বড়রা পড়ার চেষ্টা করছিল। মীরা কোনো রকমে রোহনকে ধরল এবং মীরা সাবিত্রী দেবীকে সাহায্য করে গাড়ির দিকে নিয়ে যাওয়া শুরু করল। সাবিত্রী দেবী একবার ঘুরে তার বাড়িকে শেষবার দেখলেন, তখন চোখ থেকে অশ্রু বইতে লাগল। রোহন বাড়ির ভিতর থেকে চিৎকার করছিল, দাদি, দাদি। তার কণ্ঠস্বর দূর পর্যন্ত তাদের পিছু নিচ্ছিল। স্বর্গধাম শহর থেকে অনেক দূরে ছিল। যখন গাড়ি সেখানে পৌঁছল, তখন উঁচু দেয়াল এবং একটা বড় লোহার গেট তাদের স্বাগত জানালো। যেমন ওয়েবসাইটে দেখানো হয়েছে, আশ্রম বা এবং তারপর একজন সহকারী সাবিত্রী দেবীকে তার ঘরের দিকে নিয়ে গেল। সেটা একটা ছোট ঘর ছিল, যেখানে ওষুধ এবং ফিনাইলের মিশ্র গন্ধ ছিল। ঘরে দুটো বিছানা ছিল। অন্য বিছানায় এক বয়স্ক মহিলা বসেছিলেন, যার নাম শারদা ছিল। সে জানালা দিয়ে বাইরে দেখছিল। মীরা একটা ভুয়ো উৎসাহে বলল, দেখুন মাজি, কত ভালো ঘর, এবং আপনার সঙ্গীও আছে কথা বলার জন্য। সাবিত্রী দেবী চুপচাপ বিছানায় বসলেন। শারদা ধীরে ধীরে তার গলা ঘুরাল। তার চোখ অশ্রুতে ভরা ছিল। সে এক নজর মীরাকে দেখল, তারপর সমীরকে, এবং শেষে সাবিত্রী দেবীকে। তার মুখে কোনো ভাব ছিল না। সমীর ইতস্তত করে বলল, মা, আমরা পরের সপ্তাহে আবার আসব, আপনার খেয়াল রাখবেন। এটা শুনে শারদার ঠোঁটে একটা তিক্ত বেদনাদায়ক হাসি ভেসে উঠল। পরের সপ্তাহ? এই বলে আমার ছেলেও গিয়েছিল। আজ ৩ বছর হয়ে গেছে। এখন তো সে আমার মুখ ভুলে গেছে হবে। সে এক মুহূর্তের জন্য থামল। সমীরের চোখে সোজা তাকিয়ে বলল, তোমরাও ভুলে যাবে। শুনে সমীর এবং মীরার ওপর যেন বিদ্যুৎ পড়ল। তাদের কাছে এই সত্যের কোনো উত্তর ছিল না। সে এবং মীরা কোনো চোরের মধ্যে চুপচাপ ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। যখন তারা দরজা পর্যন্ত পৌঁছল, সমীর একবার ঘুরে দেখল, সাবিত্রী দেবী সেইভাবেই বসেছিলেন, একটানা তাদের যেতে দেখছিলেন। তার চোখে না কোনো অভিযোগ ছিল, না কোনো দুঃখ। মীরা মনে চলা অপরাধবোধকে এই বলে দমিয়ে রাখল যে সে যা করেছে ঠিক করেছে। আখির তারও তো নিজের জীবন আছে। সমীর স্টিয়ারিং হুইলকে শক্ত করে ধরেছিল। তার চোখের সামনে শুধু তার মায়ের সেই অসহায় মুখ ছিল। তারা তার মাকে স্বর্গধামে রেখে এসেছে, কিন্তু তারা জানত না যে তারা তাদের বাড়ির আত্মাকেও সেখানেই রেখে এসেছে। সাবিত্রী দেবীর যাওয়ার পর প্রথম কয়েকদিন মীরার জন্য কোনো স্বপ্নের সত্য হওয়ার মতো ছিল। বাড়ি হঠাৎ বড় এবং খোলামেলা লাগতে লাগল। তাকে এখন সকালে তাড়াতাড়ি উঠে কারোর জন্য গরম পানি করতে হয় না, না কারো কাশির শব্দে তার ঘুম ভাঙে। সে নিজের ইচ্ছায় ওঠে, নিজের পছন্দের নাস্তা বানায়, নিজের বান্ধবীদের সাথে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলে এবং অনলাইন শপিংয়ে নিজেকে ব্যস্ত রাখে। দেখো সমীর, আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে, সে প্রায়ই সমীরকে বলে। এখন দেখো বাড়ি কত শান্ত এবং সুসংগঠিত লাগছে। আমাকেও নিজের জন্য সময় পাচ্ছি। সমীর কোনো উত্তর দেয় না, শুধু একটা ফ্যাকাশে হাসি দেয়। সে অফিসে আরও দেরি করে থাকতে লাগল। বাড়ি তাকে কামড়াতে দৌড়ায়। সাবিত্রী দেবীর ঘরে মীরা পুরনো জিনিস ভরে দিল, যাতে তার স্মৃতিগুলোও সেই জিনিসের নিচে চাপা পড়ে যায়। কিন্তু স্মৃতি এত সহজে কোথায় চাপা পড়ে? রাতের নিস্তব্ধতায় মাঝে মাঝে সমীরকে তার মায়ের কণ্ঠস্বর শোনা যায়, বাবা, পানি। এবং সে চুমকে উঠে বসে। তাকে মনে হয় যেন মা তাকে ডাকছে। সে অসহায়ত্বে তার চারপাশে তাকায় এবং তারপর এই উপলব্ধি যে সে বাড়িতে নেই তাকে অপরাধবোধের এক গভীর সমুদ্রে ডুবিয়ে দেয়। সমীর বেশিরভাগ সময় চুপ করে থাকে। সে বাড়ি আসে, খাবার খায় এবং ঘুমাতে চলে যায়। তার এবং মীরার কথাবার্তা শুধু প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। সবচেয়ে বড় পরিবর্তন রোহনে এসেছে।
সে যে শিশু কখনো বাড়িতে প্রজাপতির মতো চঞ্চল হয়ে ঘুরত, তার কথায় বাড়ি গুলজার রাখত, এখন নিস্তব্ধ হয়ে গেছে। সে স্কুল থেকে আসে এবং সোজা তার দাদির পুরনো ঘরে চলে যায়, এই আশায় যে হয়তো দাদি ফিরে এসেছে, কিন্তু দাদিকে না পেয়ে হতাশ হয়ে যায়। মীরা শুরুতে রোহনের এই দুঃখে বেশি মনোযোগ দেয় না। শিশু, সে নিজেকে বলে ২-৪ দিনে ভুলে যাবে। শিশুদের মন কচু। তার নতুন নতুন পাওয়া স্বাধীনতায় এত ডুবেছিল যে তার ছেলের নীরবতা অনুভবই করছিল না। প্রথম রবিবার এলো, সমীর সকালেই বলল, মীরা, মার সাথে দেখা করতে চলো। মীরা মুখ ভার করে নিল। এত তাড়াতাড়ি কি আছে সমীর? এখনও তো সপ্তাহ হয়েছে, এবং আজ আমার কিটি পার্টি আছে। আমি সবাইকে প্রতিশ্রুতি দিয়েছি, পরের রবিবার পাক্কা যাব। সমীর তর্ক করল না। সে জানত যে তর্কের কোনো লাভ নেই। সে চুপচাপ রোহানকে তুলল এবং তাকে পার্কে নিয়ে গেল, কিন্তু রোহানও ঝুলাই বসতে অস্বীকার করল। পরের সপ্তাহেও মীরা কোনো না কোনো অজুহাতে টালল। আরে রোহানের ইউনিট টেস্ট আসছে, তাকে পড়াতে হবে, বাড়িতে এত পরিষ্কার করতে হবে, ফুরসতই নেই। সমীর বুঝছিল যে এসব অজুহাত। মীরা সেই জায়গায় ফিরে যেতে চায় না, সে সেই অপরাধ বোধের মুখোমুখি হতে চায় না। প্রায় ১ মাস কেটে গেল। এখন মীরা রোহানের পরিবর্তনে সত্যিই মনোযোগ দিতে শুরু করল। সে এখন হাসে না, টিভি দেখে না, এবং তার বন্ধুদের সাথে খেলতেও যায় না। একদিন মীরা রোহানের পাশে বসল। কি হয়েছে আমার শিশু? তুমি এত চুপচাপ কেন থাকো? রোহান কোনো উত্তর দিল না। দাদির স্মৃতি মনে পড়ছে? জানো, আমরা এই রবিবার পাক্কা দাদির সাথে দেখা করতে যাব, প্রতিশ্রুতি। মীরা তাকে খুশি করার চেষ্টা করল। রোহান তার নীরবতা ভাঙল। তোমরা মিথ্যাবাদী, সে একটা সমতল কণ্ঠে বলল, এবং তারপর চুপ হয়ে গেল। শুনে মীরা অবাক হয়ে গেল। মিথ্যাবাদী? তার নিজের ছেলে তাকে মিথ্যাবাদী বলছে? যে ছেলের ভালো ভবিষ্যৎ এবং ভালো পরিবেশের উল্লেখ করে সে এসব করেছে, সে ছেলে এখন তার থেকে ঘৃণা করতে শুরু করেছে। কিন্তু মীরা তবু এই সতর্কতাকে গুরুত্ব সহকারে নিল না। রাগে আছে, সে নিজেকে বোঝাল, দেখা করিয়ে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। তারপর মীরাকে ভাইরাল ফিভার হলো, এবং তারপর সেই পরের সপ্তাহ কখনো এলো না। তারা ফোনে কথা বলাও কম করে দিয়েছে। আশ্রম থেকে যখন ফোন আসে, তখন তারা শুধু এতটা জিজ্ঞাসা করে, সব ঠিক তো? এবং ওদিক থেকে হ্যাঁ শুনে ফোন রেখে দেয়। তারা এটা জানার চেষ্টাও করে না যে তার মা কেমন আছে, কি করে, খুশি কিনা। মীরা একটা খোলা যুদ্ধ জিতেছে। সে তার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু এই প্রক্রিয়ায় সে তার স্বামীর ভালোবাসা, তার ছেলের বিশ্বাস এবং তার বাড়ির সান্ত্বনা সবকিছু হারিয়েছে। বাড়ি এখন শুধু ইট এবং সিমেন্টের একটা কাঠামো, যাতে ৩ অপরিচিত বাস করে, যারা একই ছাদের নিচে থেকেও একে অপর থেকে মাইল দূরে ছিল। অন্যদিকে স্বর্গধামের উঁচু দেয়ালের পিছনে সাবিত্রী দেবী প্রতিদিন তার সন্তানদের সাথে দেখা করার আশায় কাটাচ্ছেন। প্রতিবার ঘণ্টা বাজলে, প্রতিবার গেট খুললে তার চোখ আশায় ঝকঝক করে ওঠে। সে দৌড়ে গেট পর্যন্ত যায়, কিন্তু প্রতিবার তাকে হতাশাই হাত লাগে। ধীরে ধীরে তার আশা দম ফুরোতে শুরু করল। আশ্রমের এক অন্য বৃদ্ধা মহিলা, যে তাকে প্রতিদিন এমন করতে দেখছে, তার কাছে এলো। কবে এসেছ এখানে? সেই আশ্রমের অন্য বৃদ্ধা মহিলা, যে তাকে হতাশায় সাথ লাগে। এখানে আমাদের সবারই একই গল্প। আমারও 2টো ছেলে আছে, আমেরিকায় থাকে। বলে মা, সেখানে তোমার মন লাগবে না, তাই এখানে রেখে গেছে। বছরে একবার ফোন করে। সাবিত্রী দেবী তাদের নিজের বাড়ির তৈরি খাবারের স্বাদ মনে পড়ে। তাদের রোহান মনে পড়ে যে তার হাত থেকেই খাবার খেত। এখন সাবিত্রী দেবী খাওয়া দাওয়া খুব কম করে দিয়েছে। তার স্বাস্থ্য দ্রুত খারাপ হতে লাগল। যে বাকি শক্তি ছিল তাও শেষ হয়ে যাচ্ছে। সে এখন বিছানা থেকে উঠতেও পারে না, শুধু শূন্যে তাকিয়ে থাকে। তার হাতে সবসময় একটা ছোট পটলি থাকে, যা সে কখনো নিজেকে থেকে আলাদা করে না। আশ্রমের এক যুবতী নার্স, যার নাম প্রিয়া ছিল, সাবিত্রী দেবীর অবস্থা দেখে খুব চিন্তিত ছিল। সে প্রায়ই তার পাশে বসে তার সাথে কথা বলার চেষ্টা করে। আম্মাজি, কিছু খেয়ে নিন, এমন কতদিন চলবে? সাবিত্রী দেবী ফ্যাকাশে হাসি দেয়। এখন ইচ্ছে হয় না বোন। নিজের বাড়িতে ফোন করো না কেন, দেখে নাও তোমার ছেলেকে। না বোন, যখন হৃদয় থেকে বের করে দিয়েছে, তখন ফোন করে কি হবে? আমি তাদের উপর বোঝা ছিলাম বোন, এখন তাদের মুক্ত করে দিয়েছি। মরার আগে একবার তাকে দেখে নিতে পারি। তার চোখ থেকে অশ্রু বইতে লাগল। তারপর তারা একটা ছোট শুকনো গোলাপের কুড়ি তুলল। হেটা রোহন আমাকে মাদার্স ডেতে দিয়েছে। বলতো, দাদি, তুমি পৃথিবীর সেরা মা। এটা বলতে বলতে তার কণ্ঠস্বর ভারী হয়ে গেল। তার নিচে একটা ছোট হাতে তৈরি কার্ড ছিল, যাতে লেখা ছিল, হ্যাপি মাদার্স ডে, দাদিমা। পটলিতে সবচেয়ে নিচে ঘুমের গুলির একটা ছোট শিশি ছিল,
এসব দেখে প্রিয়ার হৃদয় ভরে এলো। সে আশ্রমের রেকর্ড থেকে সুমীরের নম্বর বের করে তাকে ফোন করল। হ্যালো, আমি স্বর্গধাম থেকে নার্স প্রিয়া কথা বলছি। অন্যদিক থেকে মীরার কণ্ঠস্বর এলো। জি বলুন, সব ঠিক তো? জি না, ঠিক নয়। সাবিত্রীজির অবস্থা খুব খারাপ। সে কিছু খাচ্ছে, পান করছে না, সব সময় শুধু তার নাতিকে স্মরণ করে। হয়তো তোমাদের দেখলে তার অবস্থায় কিছু উন্নতি হবে। মীরা এক মুহূর্তের নীরবতার পর বলল, ও, আমরা আসলে একটু ব্যস্ত আছি। আপনি তার খেয়াল রাখবেন, আমরা শীঘ্রই আসার চেষ্টা করব। এবং সে ফোন কেটে দিল। তার জবাব পেয়ে খুব রাগ হয়েছিল। এরা কেমন মানুষ? নিজের মা মরছে আর ওদের আসার ফুরসত নেই। সাবিত্রী দেবীর অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। তিনি এখন পুরোপুরি বিছানা ধরে ফেলেছিলেন। তিনি এক ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যু মরছিলেন। আপনজনদের থেকে দূরে এক অচেনা জায়গায় নিজের নাতির এক ঝলক দেখার অপূর্ণ ইচ্ছা নিয়ে হয়তো তিনি একজন মা হওয়ার মূল্য দিচ্ছিলেন। আরও 2 সপ্তাহ কেটে গেল। অনেকদিন পর তিনি বন্ধুদের সঙ্গে এত এনজয় করেছিলেন। সমীরও মদের নেশায় নিধের দুঃখ ভোলার চেষ্টা করছিল। সে ঘুমিয়েই পড়েছিল যে মধ্যরাতে সমীরের ফোন বেজে উঠল। ঘুমের মধ্যেই সে ফোন তুলল। হ্যালো? ওপাশ থেকে এক গম্ভীর আওয়াজ এলো। মিস্টার সমীর বলছেন? হ্যাঁ, আমি স্বর্গধাম থেকে ম্যানেজার শর্মা কথা বলছি। আপনাকে তৎক্ষণাৎ এখানে আসতে হবে। আপনার মা সাবিত্রী দেবীর অবস্থা খুব নাজুক। সমীরের নেশা এক মুহূর্তে উড়ে গেল। সে বিছানায় উঠে বসল। কি হলো তাকে? তার শ্বাস খুব ধীরে চলছে। ডাক্তার হাল ছেড়ে দিয়েছেন। তিনি হয়তো সকাল পর্যন্তও টিকবেন না। তিনি শুধু আপনার আর নিজের নাতির নাম নিচ্ছেন। যদি আপনি তার সঙ্গে শেষবার দেখা করতে চান তাহলে তৎক্ষণাৎ চলে আসুন। ফোন কেটে গেল। সমীরের হাত পা কাঁপতে লাগল। সে মীরাকে ঝাঁকিয়ে তুলল। মীরা, ওঠো, মা খুব সিরিয়াস, আমাদের আশ্রমে যেতে হবে। মীরারও ঘুম উড়ে গেল। এক অজানা ভয় তাকে গ্রাস করল। তারা দ্রুতগতিতে গাড়িতে উঠে বসল। তার হৃদয় জোরে জোরে ধরফর করছিল। তাকে নার্স প্রিয়ার সতর্কবাণী মনে পড়ছিল। কাশ আমরা আগেই চলে আসতাম। এই চিন্তা তার মাথায় ঘুরছিল। যখন তারা স্বর্গধামে পৌঁছল তখন সকালের 4টে বাজে। আশ্রমে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে। আমাদের দুঃখ হয় মিস্টার সমীর, আপনি 10 মিনিট দেরি করে ফেলেছেন। কি মানে? মীরা কাপা গলায় জিজ্ঞাসা করল। নার্স প্রিয়ার চোখে জল। আমনাজি আর নেই, ঠিক 10 মিনিট আগে। তিনি শেষমেশ নিজের মায়ের সঙ্গে শেষবার দেখাও করতে পারলেন না। সে সেখানেই মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। মীরা দেওয়ালের সাহায্য নিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে অন্ধকার ছড়িয়ে পড়ছিল। নার্স প্রিয়া এগিয়ে এসে সমীরের হাতে একটা ছোট্ট কাপড়ের পুটলি রাখল। এটা তার হাতে ছিল। সমীর কাঁপা হাতে সেই পুটলি খুলল। ভিতর থেকে রোহনের সেই পুরনো মুড়ে যাওয়া ছবি বেরোল। ছবির পিছনে সাবিত্রী দেবীর কাঁপা হাতের লেখায় কিছু লেখা ছিল। দাদি, তোকে খুব ভালোবাসি আমার বাচ্চা। সেই ছবি দেখে সমীর ফুপিয়ে কেঁদে উঠল। সে অসহায় এবং নিরুপায় অনুভব করছিল। মীরা দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। অপরাধবোধের একটা সমুদ্র তার ভিতর উথলে উঠল, যাতে সে ডুবে যাচ্ছিল। সে নিজের শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর আজ প্রকৃতি তাকে দুনিয়া থেকেই বের করে দিল। এটা এমন একটা ভুল ছিল যার ক্ষমা পাওয়া অসম্ভব। সাবিত্রী দেবীর শেষকৃত্যের প্রস্তুতি এক অদ্ভুত তাড়াহুড়ো এবং অপরাধবোধের ছায়ায় হল। সমীর এক জীবন্ত লাশ হয়ে গেল। সে কারো সঙ্গে কথা বলতো না, শুধু শূন্যে তাকিয়ে থাকত। সব ব্যবস্থা তার বন্ধু এবং কিছু দূরের আত্মীয়রা মিলে করল। মীরা নিজেকে ঘরের কাজে ব্যস্ত রাখার চেষ্টা করল, যাতে তাকে ভাবার সময় না মেলে। কিন্তু প্রতিটা কোণ, প্রতিটা জিনিস তাকে সাবিত্রী দেবীর কথা মনে করিয়ে দিচ্ছিল। শেষকৃত্যের সময় যখন আত্মীয়রা জড়ো হল, তখন কেউ খোলাখুলি কিছু বলেনি, কিন্তু তাদের ফিসফিসানি অনেক কিছু বলে দিচ্ছিল। বেচারি শেষ মুহূর্তে ছেলে বউয়ের মুখও দেখতে পেল না। বৃদ্ধাশ্রমে মরা লেখা ছিল ভাগ্যে। আজকালকার ছেলেরা এমনই হয়। এই কথাগুলো মীরার কানে পৌঁছচ্ছিল এবং তাকে ভিতর থেকে ছিদ্র করছিল। রোহানকে যখন বলা হলো যে তার দাদি এখন ভগবানের কাছে চলে গেছে এবং আর কখনো ফিরবে না, তখন সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে না কাঁদল না চেঁচালো, শুধু চুপ করে গেল। শেষক্রিয়ার পর যখন সবাই চলে গেল, তখন ঘরে এক অসহনীয় নীরবতা। ভিতরে ধুলো এবং অন্ধকারের রাজত্ব ছিল। সে লাইট জ্বালল। কোণে সাবিত্রী দেবীর সিন্দুক পড়েছিল। তার ভিতরে নিজের স্বামীর কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার সাহস ছিল না। দিন কাটতে লাগল, কিন্তু ঘরের পরিবেশ বদলাল না। সমীর এবং মীরার মধ্যে এক অদৃশ্য দেওয়াল গড়ে উঠল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তন রোহানের মধ্যে এলো। সে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিল।
সে শুধু নিজের ড্রয়িং বই এবং নিজের দাদির সেই পুরনো শালের সঙ্গে সময় কাটাত। সেই শাল সে তার যাওয়ার পর তার ঘর থেকে তুলে এনেছিল। সে তাকে খেলনা এনে দিল, তাকে বাইরে পার্কে নিয়ে গেল, তার পছন্দের জিনিস বানালো। কিন্তু রোহানের ওপর কোনো কথার কোনো প্রভাব পড়ল না। মীরা যে স্বাধীনতার জন্য নিজের শাশুড়িকে ঘর থেকে বের করেছিল, সেই স্বাধীনতা আজ তাকে এক ভয়ঙ্কর একাকিত্বের রূপে কামড়াচ্ছিল। তার স্বামী তাকে কথা বলতো না, তার ছেলে তার দিকে তাকাতো না, ঘরের দেওয়ালগুলো তাকে খেয়ে ফেলতে দৌড়চ্ছিল। তাকে বারবার সাবিত্রী দেবীর শেষ অসহায় চাহনি মনে পড়ত। তাকে মনে হতো যেন সে এখন তার স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে। মীরা এবং সমীর তাকে শহরের সেরা ডাক্তার এবং থেরাপিস্টের কাছে নিয়ে গেল। প্রত্যেক ডাক্তার একই কথা বলতো, বাচ্চার কোনো শারীরিক সমস্যা নেই। মীরার জন্য প্রতিদিন এক নতুন শাস্তি নিয়ে আসত। সে সকালে উঠত এবং নিজের ছেলের নিঃশব্দ মুখ দেখত। সে তাকে নিজের হাতে খাবার খাওয়াত, কিন্তু সে কোনো ভাব ছাড়া যন্ত্রের মতো খেয়ে নিত। সে তাকে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত, তাকে গল্প শোনাত, কিন্তু রোহানের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসত না। মাঝে মাঝে রাতে রোহান ঘুমের মধ্যে বিড়বিড় করত, দাদি, দাদি কোথায়? আর এটা শুনে মীরার কুলিজা মুখে চলে আসত। সমীর নিজের ছেলের এই অবস্থা দেখতে পারত না। সে সকালে তাড়াতাড়ি বেরিয়ে যেত এবং রাতে ফিরত যখন রোহান ঘুমিয়ে পড়ত। সে মীরার সঙ্গে নিজেকেও এসবের জন্য দায়ী মনে করত। ঘর এখন ঘর নয়, একটা হাসপাতাল হয়ে গেছে, যেখানে একজন রুগী ছিল এবং দুজন অসহায় অপরাধবোধে গ্রস্ত তত্ত্বাবধায়ক ছিল। মীরার সব আধুনিক চিন্তা, তার সব উচ্চাকাঙ্ক্ষা ধুলোয় মিশে গেল। যে স্বাধীনতার জন্য সে এত বড় পাপ করেছিল, সেটা এখন একটা জেলে পরিণত হয়েছে, যার বারগুলো অদৃশ্য এবং খুব মজবুত। একদিন মীরা রোহানের ঘর পরিষ্কার করছিল। তারপর পরের ছবিতে সেই বুড়ি মহিলা এক অন্ধকার জায়গায় একা বসে আছে, এবং শেষ ছবিতে সেই মহিলা একটা তারায় পরিণত হয়েছে এবং নিচে সেই বাচ্চা একা দাঁড়িয়ে তাকে দেখছে। সেই ছবিগুলো দেখে মীরার আত্মা কেঁপে উঠল। একটা 7 বছরের বাচ্চা নিজের ছোট্ট মাথায় পুরো ট্র্যাজেডি কিভাবে বুঝেছে এবং অনুভব করেছে, এটা দেখে সে শিউরে উঠল। তার ছেলে এক জীবন্ত লাশ হয়ে গেছে। এবং এর কারণ কেউ না, বরং সে নিজেই। সমীরের এক বন্ধু তাদের একজন অবসরপ্রাপ্ত বয়স্ক চাইল্ড সাইকোলজিস্ট ডক্টর বর্মার কথা বলল। সে খেলনাগুলো একটা কোণে রেখে দিয়ে সমীর এবং মীরার সঙ্গে কথা বলতে শুরু করল। তারা পুরো গল্প খুব মনোযোগ দিয়ে শুনল। মীরা কিচ্ছু লুকোয়নি, কেঁদে কেঁদে নিজের সব ভুল স্বীকার করল। সব শুনে ডক্টর বর্মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চুপ থাকা তার প্রতিবাদ, তার অস্ত্র। কিন্তু আমরা কি করব ডক্টর সাহেব? সমীর অসহায়ভাবে জিজ্ঞাসা করল। সে কি কখনো ঠিক হবে না? ডক্টর বর্মা রোহানের দিকে তাকালেন, যে চুপচাপে একটা কাঠের ঘোড়া দেখছিল, তাকে ছোঁয়াওনি। ওষুধ এবং থেরাপি এই ক্ষেত্রে কাজ করবে না, কারণ এটা শরীরের রোগ নয়, আত্মার। তার মনে যে ক্ষত লেগেছে তাকে ভরাতে একই রকম মলম লাগবে। কি রকম মলম? মীরা আশায় জিজ্ঞাসা করল। ডক্টর বর্মা বললেন, কি মানে, এরা কিভাবে সম্ভব? সে তো এখন এই দুনিয়ায়। সমীরের কথা অসম্পূর্ণ রইল। আমি জানি, ডক্টর বর্মা শান্তভাবে বললেন। আমি তাকে শারীরিকভাবে ফিরিয়ে আনার কথা বলছি না। আমি তার উপস্থিতি, তার স্মৃতি, তার অনুভূতি এই ঘরে ফিরিয়ে আনার কথা বলছি। রোহানের মাথায় এটা বসে গেছে যে তার দাদিকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাই সে চলে গেছে। আপনাদের তার এই বিশ্বাস ভাঙতে হবে। আপনাদের তাকে বিশ্বাস করাতে হবে যে তার দাদি আজও এই ঘরের অংশ, সম্মানিত, এবং তাকে ভালোবাসা হয়। তারপর যেমন যেমন সে বড় হবে, সে নিজে থেকেই সত্যি গ্রহণ করতে শুরু করবে। কিন্তু এখন এসব করা খুব জরুরি। ডাক্তারের এই যুক্তি এত অদ্ভুত ছিল যে এক মুহূর্তের জন্য মীরা এবং সমীরের মনে হল সে মজা করছেন। কিন্তু আমরা এটা করব কিভাবে? মীরা জিজ্ঞাসা করল। আপনাদের ঘর বদলাতে হবে, ডাক্তার বর্মা বোঝালেন। আপনাদের সাবিত্রীজির ঘরকে ঠিক সেই রকম বানাতে হবে যেমন তিনি থাকতেন। তার জিনিসপত্র, তার ছবি, সবকিছু আবার নিজের জায়গায় রাখুন। আপনাদের এই নাটক করতে হবে, বা বলা যায় এই সত্যিকে জীবন্ত করতে হবে যে তিনি আজও আপনাদের সঙ্গে আছেন। আপনাদের তার সঙ্গে কথা বলতে হবে, তার পছন্দের খাবার বানাতে হবে, তাকে রোহনের দৈনন্দিন জীবন সম্পর্কে বলতে হবে। আপনাদের রোহনের সামনে প্রমাণ করতে হবে যে এটাই তার শেষ আশা ছিল। এটা খুব কঠিন হবে, ডাক্তার বর্মা সতর্ক করলেন। এটা আপনাদের জন্য এক তপস্যার মতো হবে, কিন্তু যদি আপনারা নিজের ছেলেকে ফিরে পেতে চান, তাহলে এটাই একমাত্র পথ। সমীর এবং মীরা অসহায় চোখে একে অপরের দিকে তাকাল। এটা এমন একটা পথ ছিল যার ওপর দিয়ে চললে হয় তারা নিজের ছেলেকে পেতে পারে, নয়তো
পুরোপুরি পাগল হয়ে যেতে পারে। কিন্তু তাদের কাছে এখন হারানোর আর কিছু বাকি ছিল না। ঘরে ফিরে সমীর এবং মীরা কয়েক ঘন্টা চুপচাপ বসে রইল। ডাক্তারের কথা তাদের কানে গুঞ্জন করছিল। এক মৃত ব্যক্তির উপস্থিতি আবার তৈরি করা, এই চিন্তাই ভয়ঙ্কর এবং অবাস্তব লাগছিল। আমরা কি এটা করতে পারব সমীর? মীরা জিজ্ঞাসা করল। আমাদের কাছে আর কোনো পথ আছে কি? মীরা করতেই হবে। সমীরের গলায় অসহায়ত্ব ছিল। সেই রাতে তারা সেই স্টোররুমের দরজা খুলল, যেখানে জিনিস ভর্তি ছিল। তারা একে একে জিনিস বাইরে বের করতে শুরু করল। সাবিত্রী দেবীর বিছানা বাইরে আনা হলো, তারপর তার আলমারি, তার আরাম চেয়ার এবং সেই পুরনো সিন্দুক, প্রতিটা জিনিসে ধুলোর মোটা স্তর জমেছিল। মীরা যখন সাবিত্রী দেবীর কাপড় তুলল, তখন সেই কাপড় থেকে আসা ভিক্সের গন্ধ মীরার নাকের সঙ্গে ধাক্কা খেল। এটা সেই গন্ধ ছিল যা থেকে মীরা বিরক্ত হতো। আজ সেই গন্ধ তাকে কাঁদাচ্ছিল। সে কাপড়গুলো বুকে জড়িয়ে মাটিতে বসে পড়ল এবং কাঁদতে লাগল। পরের দুদিন তারা দুজনে সেই ঘর আবার সাজাতে লেগে রইল। তারা দেওয়ালে রং করালো, তার বিছানায় নতুন চাদর বিছালো, তার আরাম চেয়ার জানালার পাশে রাখল, যেখান থেকে বাইরের গাছ দেখা যায়। সবচেয়ে কঠিন মুহূর্ত এলো যখন মীরা সেই সিন্দুক খুলল। তার থেকে সাবিত্রী দেবীর হাতে বোনা একটা ছোট্ট সোয়েটার বেরোল। তার ওপর রোহান লেখা ছিল। হয়তো সে এটা নিজের নাতির জন্য বুনছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। সেই অসম্পূর্ণ সোয়েটার দেখে মীরার হৃদয় ফেটে গেল। সেই কত ছোট ছোট আনন্দকে নিজের ঘৃণার আগুনে পুড়িয়ে দিয়েছিল। তারা সাবিত্রী দেবীর একটা পুরনো ছবি ফ্রেম করিয়ে তার বিছানায় রাখল। ছবিতে তিনি হাসছিলেন। এখন সেই ঘরে স্যাঁতসেঁতে এবং অন্ধকারের জায়গায় এক অদ্ভুত শান্তি, এবং প্রতিটা জিনিস, প্রতিটা স্মৃতি তাদের তাদের পাপের কথা মনে করিয়ে দিচ্ছিল। যখন ঘর পুরোপুরি তৈরি হয়ে গেল, তখন তারা দুজনে দরজায় দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। ঘর এখন ঠিক সেই রকম লাগছিল যেমন সাবিত্রী দেবী থাকতে লাগত। শুধু একটা জিনিসের অভাব ছিল, নিজের সাবিত্রী দেবীর। এখন কি? মীরা আস্তে জিজ্ঞাসা করল। এখন আমাদের মাকে ফিরিয়ে ডাকতে হবে। সমীর এক গভীর শ্বাস নিয়ে বলল। সেই সন্ধ্যায় তারা রোহনকে কিছু বলল না। তারা নিজেদের থেকে শুরু করল। সমীর ঘরের ভিতর গেল এবং সাবিত্রী দেবীর ছবির সামনে হাত জোর করে দাঁড়াল। মা, আমরা আপনাকে ফিরিয়ে নিতে এসেছি। আমাদের ক্ষমা করে দিন। ঘর চলুন মা, রোহন আপনার অপেক্ষায় আছে। এটা বলতে বলতে তার গলা কাঁপছিল এবং চোখ থেকে জল পড়ছিল। মীরা দরজায় দাঁড়িয়ে এসব দেখছিল। সাবিত্রী দেবীর ঘর আবার সাজানো প্রায়শ্চিত্তের প্রথম ধাপ ছিল। পরের ধাপ আরও কঠিন ছিল, তার উপস্থিতি দৈনন্দিন জীবনের অংশ বানানো। এর শুরু হলো পরের সকাল থেকে। মীরা সকালে উঠে প্রথমে এক গ্লাস হালকা গরম জল নিল এবং সাবিত্রী দেবীর ঘরে গেল। সে জলের গ্লাস তার ছবির সামনে টেবিলে রেখে দিল। মাঝি, আপনার জল, সে কাঁপা গলায় বলল। খালি ঘরে তার নিজেরই গলা গুঞ্জন করে ফিরে এলো, যা তাকে ভয় দেখাচ্ছিল। এক মুহূর্তের জন্য তার মনে হলো সে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু তারপর তাকে রোহনের নিঃশব্দ মুখ মনে পড়ল এবং সে সাহস বাঁধল। নাস্তার সময় সমীর একটা প্লেটে ডালিয়া তুলল এবং তাও সাবিত্রী দেবীর ঘরে রাখল। মা, আপনার নাস্তা। এসব খুব অদ্ভুত এবং অপ্রাকৃতিক ছিল। তারা দুজনে একে অপরের থেকে চোখ ফিরিয়ে নিচ্ছিল, লজ্জা এবং অপরাধবোধে ভরা। কিন্তু তারা হার মানল না। দিনে যখন মীরা একা থাকত, তখন সে সেই ঘরে গিয়ে বসত। সে সাবিত্রী দেবীর ছবির সঙ্গে কথা বলত। মাঝি, আজ আমি রোহনের স্কুলে কথা বলেছি। তারা বলছে যদি সে এমনই থাকে তাহলে তার নাম কাটতে হবে। আপনি কিছু করুন। সে তার ভিতরের বিষ বাইরে বের করছিল। সমীর সন্ধ্যায় অফিস থেকে এসে প্রথমে সেই ঘরে যেত। কেমন দিন কাটল মা? আজ অফিসে খুব কাজ ছিল। সে এমন কথা বলতো যেন সত্যিই কেউ তার কথা শুনছে। তারা এই নাটককে নিজেদের দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে ফেলল। তারা প্রতিটা ছোট বড় কাজে সাবিত্রী দেবীকে অন্তর্ভুক্ত করত। কোনো নতুন জিনিস কেনার আগে তার ছবি দেখাত, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার থেকে পরামর্শ চাইত। ধীরে ধীরে এই নাটক তাদের জন্য কম অদ্ভুত হয়ে গেল। তাদের মনে হতে লাগল যে সাবিত্রী দেবীর আত্মা সত্যিই তাদের দেখছে, তাদের প্রায়শ্চিত্ত অনুভব করছে। এক সপ্তাহ কেটে গেল। রোহনের স্বভাবে এখনও কোনো প্রভাব দেখা যাচ্ছিল না। সে এখন সাবিত্রী দেবীর ঘরে ঝাঁকতও না। তার মনে হয়ে গেছে যে দাদি আর আসবে না। মীরা এবং সমীরের সাহস ভেঙে পড়তে লাগল। তাদের মনে হচ্ছিল যে তাদের এই চেষ্টা বৃথা যাচ্ছে।
হয়তো ডক্টর ভুল ছিলেন। মীরা এক রাতে হতাশ হয়ে বলল, আমরা শুধু। সমীর নরমভাবে বলল। রোহন কোনো প্রতিক্রিয়া দেখাল না। সমীর তাকে কোলে তুলে নিল। তারা তাকে নিয়ে সাবিত্রী দেবীর ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। দেখো বাবা, দাদি ফিরে এসেছে। রোহন ঘরের ভিতর ঝাঁকল। তার ভাবশূন্য চোখ এক মুহূর্তের জন্য সেই বদলে যাওয়া ঘর দেখল। পরিষ্কার বিছানা, জানালার পাশে রাখা আরাম চেয়ার এবং বিছানায় রাখা তার দাদির হাসিমুখ ছবি। সেই ছবি দেখে রোহনের শরীরে এক হালকা নড়াচড়া হল। সে এখনও পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে এক পা ঘরের ভিতর বাড়াল। সে ধীরে ধীরে হেঁটে ছবি পর্যন্ত পৌঁছল। সে নিজের ছোট্ট হাত বাড়াল এবং কাঁপা আঙুলে সেই ছবির ফ্রেম ছুল। এবং ঠিক সেই সময় তার শুকনো চোখ থেকে একটা জলের ফোঁটা গড়িয়ে তার গালে এলো। এটা দেখে মীরা এবং সমীর নিজেদের শ্বাস আটকে রাখল। এটা একটা ছোট্ট জলের ফোঁটা ছিল, কিন্তু তাদের জন্য এটা কোনো চমৎকারের থেকে কম ছিল না। কতদিন পর তাদের ছেলে কোনো অনুভূতি প্রকাশ করেছে। রোহন ছবি ছুল। তারপর সে বিছানায় রাখা নিজের দাদির শাল দেখল, তার আরাম চেয়ার দেখল। সে প্রতিটা জিনিস এমনভাবে দেখছিল যেন বিশ্বাস করার চেষ্টা করছে যা সে দেখছে তা সত্যি। তারপর সে ঘুরে মীরার দিকে তাকাল। তার চোখে ঘৃণা ছিল না, না, যা থেকে মীরা সবসময় ভয় পেত। তার চোখে একটা প্রশ্ন ছিল, একটা বিভ্রান্তি ছিল, যেন সে জিজ্ঞাসা করছে এসব কি, এটা কি সত্যি? মীরা নিজেকে ধরে রাখতে পারল না। সে হাঁটু কেটে বসে রোহনের সামনে বসল। হ্যাঁ বাবা, দাদি ফিরে এসেছে। সে আমাদের ছেড়ে কখনো যায়নি, আমরাই তাকে দেখতে পাচ্ছিলাম না। রোহন কিচ্ছু বলল না। সে শুধু মীরাকে এবং তারপর সেই ছবি দেখতে লাগল। সেই দিন থেকে রোহন প্রতিদিন সাবিত্রী দেবীর ঘরে যেত এবং তার আরাম চেয়ারে বসত। মীরা এবং সমীর নিজেদের দৈনন্দিন জীবন চালিয়ে যাচ্ছিল। তারা এখন রোহনের সামনেও সাবিত্রী দেবীর সঙ্গে কথা বলত। মাজি, দেখুন না, রোহন আজ কত ভালো লাগছে। আজ রোহনকে গল্প শোনান না। এটা এক অদ্ভুত পরিবার ছিল। এক ছেলে, এক বউ, এক নাতি এবং একটা ছবি। কিন্তু মাসখানেক পর সেই ঘরে জীবনের কিছু চিহ্ন দেখা শুরু হলো। যেমন যেমন দিন কাটছিল, রোহনে ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে লাগল। মীরা এবং সমীর নিজেদের চেষ্টা দ্বিগুণ করল। মীরা এখন সাবিত্রী দেবীর পছন্দের ভজন গুনগুন করতে শুরু করল, যা সে রোহনকে ঘুম পাড়াতে গাইত। সে একটা বাটিতে সবজি তুলে তা সাবিত্রী দেবীর ঘরে তার ছবির সামনে রাখল। মাজি, আজ আপনার পছন্দের সবজি বানিয়েছি, দেখে বলুন কেমন হয়েছে। সে যেই ঘর থেকে বেরোতে ঘুরল, সে দেখল যে দরজায় রোহন দাঁড়িয়ে। সে ভিতরে দেখছে। মীরা সেখানেই থেমে গেল। রোহন ধীরে ধীরে হেঁটে ছবির কাছে গেল। সে প্রথমে ছবি দেখল, তারপর সবজির বাটি। তারপর সে এমন কিছু করল যার কল্পনাও মীরা করেনি। সে চামচে সবজি তুলে দাদির ছবিতে লাগালো, যেন তাকে খাওয়াচ্ছে, এবং তারপর নিজে চাখল। তারপর সে মীরার দিকে তাকালো, যেন কিছু বলার চেষ্টা করছে। কোনো আওয়াজ বেরোল না, কিন্তু মাসখানেক পর সে কথা বলার চেষ্টা করেছিল। মীরার চোখ থেকে আনন্দের জল বইতে লাগল। দুদিন কাটল। সেই রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল এবং ঘরে অন্ধকার ছিল। সমীর এবং মীরা মোমবাতি জ্বালাচ্ছিল। রোহন নিজের দাদির ঘরেই ছিল। হঠাৎ ঘর থেকে একটা পাতলা ভয়ার্ত আওয়াজ এলো, দি। মীরা এবং সমীর যেখানে ছিল সেখানেই জমে গেল। তারা একে অপরের দিকে তাকালো। তারা কি সঠিক শুনেছে? তারা দৌড়ে ঘরের দিকে গেল। দরজায় পৌঁছে তারা ভিতরে রোহন নিজের দাদির ছবির সামনে দাঁড়িয়ে। দাদি, জল। এটা একটা পুরো স্পষ্ট শব্দ ছিল। মাসখানেকের নীরবতার বাঁধ ভেঙে গেল। মীরা এখন নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে ভিতরে গেল এবং রোহনকে নিজের বুকে জড়িয়ে নিল। সে শুধু কাঁদতে লাগল। সেই অন্ধকার ঘরে, মোমবাতির কাপা শিখায়, সেই পরিবার মাসখানেক পর প্রথমবার সত্যি এক হল। এটা কোনো অলৌকিক ঘটনা ছিল না, বরং ভালোবাসা, অনুতাপ এবং বিশ্বাসের চমৎকার ছিল। যে আত্মাকে তারা ঘর থেকে নির্বাসিত করেছিল, সেই আত্মাই ঘরে ফিরে এসে তাদের জীবনের সবচেয়ে বড় অন্ধকার দূর করল। তারপর রোহন কথা বলতে শুরু করল, কিন্তু তার দুনিয়া এখনও তার দাদির চারপাশেই ঘুরত। সে এখন মীরা এবং সমীরের সঙ্গে কথা বলত, কিন্তু তার বেশিরভাগ কথা দাদির সম্পর্কেই হতো। মা, দাদিকে এই রং পছন্দ ছিল না। সে নিজের কোনো ড্রয়িংয়ে রং ভরতে ভরতে জিজ্ঞাসা করত, বাবা, দাদি যে গল্প শোনাতর সেটা শোনাও না। মীরা এবং সমীর তার প্রতিটা কথার উত্তর দিত। মীরা এখন প্রতিদিন সাবিত্রী দেবীর পছন্দেরই খাবার বানাত। সে নিজের মডার্ন ড্রেসগুলো আলমারিতে চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে এবং সাদামাটা শাড়ি পরতে শুরু করেছে। যে কিটি পার্টি এবং শপিংয়ের জন্য সে এসব করেছিল, এখন তাদের নাম শুনলেই তার ঘৃণা হয়। তার জীবন সে নিজেকে সামলে নিল এবং রোহনের কাছে বসে বলল, না বাবা, দাদি নোংরা ছিল না। সে দুনিয়ার সেরা মানুষ ছিল। ভুল দাদির নয়, আমার ছিল। আমি তাকে বোঝার ভুল করেছিলাম।
প্রথমবার মীরা নিজের ভুল স্বীকার করল। এটা খুব কঠিন ছিল, কিন্তু ঠিক ততটাই জরুরি। তাকে রোহনের মন থেকে প্রতিটা সেই ভুল ধারণা বের করতে হতো, যা সে অনিচ্ছায় আর মনে ঢুকিয়ে দিয়েছিল। মীরা এখন সাবিত্রী দেবীর জীবন্ত প্রতিনিধি হয়ে উঠল। প্রকৃতি তাকে স্বাধীনতা দিয়েছিল। সে নিজের শাশুড়ির ছায়া থেকে মুক্তি চেয়েছিল। এখন সে নিজেই নিজের শাশুড়ির ছায়া হয়ে গেছে। সে এখন কখনো খোলাখুলি হাসতে পারত না। তার প্রতিটা হাসিতে একটা অপরাধ বোধ লুকানো থাকত। এটা ক্ষমার খুব ভারী মূল্য ছিল। তাকে নিজের ছেলে ফিরে পেয়েছে, কিন্তু এই আনন্দের সঙ্গে একটা স্থায়ী ব্যথাও যুক্ত হয়ে গেছে। প্রতিবার যখন রোহন নিজের দাদিকে মনে করত, তখন মীরাকে নিজের ভুলের এহসাস আরও তীব্রভাবে হতো। সে এমন একটা বন্দী হয়ে গেল, যাকে নিজেরই স্মৃতির জেলে আজীবন কারাদণ্ডের সাজা হয়েছে, এবং এই জেলের চাবি চিরকালের জন্য হারিয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের এই গল্প কেমন লাগলো? নিজের মতামত কমেন্ট করে অবশ্যই জানাও, এবং এটাও জানাও যে তোমরা আমাদের গল্পের কোন শহর থেকে শুনছ। এবং বন্ধুরা, যদি তোমাদের জীবনে এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা তোমরা চাও, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো। তোমাদের গল্প শুনে আমরা অনুপ্রাণিত হই এবং নতুন গল্প তৈরি করার আইডিয়া পাই। লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের গল্পে আবার দেখা হবে।